স্যার, তাহলে আমরা আজকে ক্লাস যেটা করবো সেটা হচ্ছে এই সপ্তাহে ঘূর্ণিঝড়ের কারণে প্রয়োজনিত সমস্যার কারণে আপনারা দুটো ক্লাস মিস করেছেন। সেই দুটো ক্লাসে আমাদের জ্যামিতি পড়ানো হয়েছিল মেইনলি ম্যাথে, আর ইংলিশে অনেকে ক্লাস মিস হয়েছিল। ইংলিশের আপডেটটাও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন জলদি। আজকে মেইনলি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জ্যামিতি আমাদের এই ক্লাসে যা যা পড়ানো হয়েছে সেই অংশটা হচ্ছে একটা শর্টকাট রিভিউ দিব, যাতে আপনাদের এই পরীক্ষার জন্য সমস্যাটা না হয়। ঠিক আছে? তো মূলত প্রথমে আমাদেরকে জানতে হবে জ্যামিতি ব্যাপারটা কি। জ্যামিতি ব্যাপারটা হচ্ছে এটা দুইটা শব্দ দ্বারা একসাথে গঠিত হয়েছে, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি। যেখানে জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি আর মিতি শব্দের অর্থ পরিমাপ। তাহলে সম্পূর্ণভাবে জ্যামিতি শব্দের অর্থটা কি আছে? ভূমি বা ক্ষেত্রের পরিমাপ। মেইনলি হচ্ছে যে জমি জমা নিয়ে যত ধরনের মারামারি কাটাকাটি ছিল, এই জমি জমা গুলোকে ঠিকঠাক ভাবে কি করার জন্য, জমি জমা ঝামেলাগুলো ঠিকঠাক ভাবে মিটমাট করার জন্যই কি করা হচ্ছে বলা হচ্ছে জ্যামিতি প্রথম আবিষ্কার করা হয়েছে। তো এখানে দেখেন জ্যামিতির একটা সংজ্ঞা দেওয়া আছে, যে শাস্ত্র পাঠ করলে ক্ষেত্র পরিমাপের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবগত হওয়া যায় তাকে কি বলে? জ্যামিতি বলে। তাহলে জ্যামিতি কাকে বলে বললে আপনারা এই অংশটুকু লিখবেন। আর জ্যামিতি শব্দের অর্থ কি বললে আপনারা লিখবেন ভূমি বা ক্ষেত্র পরিমাপ। আর জ্যামিতির জনক যদি জিজ্ঞাসা করা হয় জ্যামিতির জনককে, তখন আপনারা লিখবেন ইউক্লিড। জ্যামিতির জনককে ইউক্লিড। ঠিক আছে? এটা মনে রাখবেন, এটা আপনাদের বইয়ে আছে। বইয়ের জ্যামিতির যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার একদম শুরুতে দিয়ে দেওয়া আছে যে ইউক্লিড, এবং তিনি যে বইটা লিখেছেন দা এলিমেন্টস, দা এলিমেন্টস, এই বইটা 13টা খণ্ড আছে। এই 13টা খণ্ডে তিনি জ্যামিতির যত ধরনের কি কি আছে, সংজ্ঞা আছে, তারপর হচ্ছে কি আছে উপপাদ্য, সম্পাদ্য, যত ধরনের সূত্র আছে এগুলো তিনি একসাথে করেছেন। এটা কারণে তাকে কি বলা হচ্ছে? জ্যামিতির জনক বলা হচ্ছে। ঠিক আছে? এবার আসতেছে জ্যামিতিটা শুরু হয়েছে কি থেকে। জ্যামিতিটা মূলত শুরু হয়েছে বিন্দু থেকে। ঠিক আছে? বিন্দু জিনিসটা কি? বিন্দু জিনিসটা হচ্ছে যার কোনো কিছু নেই, শুধুমাত্র তার একটা অবস্থান আছে। যেমন কি এখানে বলেছে যার অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বা বেদ নেই, তাকে কি বলে? বিন্দু বলে। বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ বেদ নেই এতই কম যে আমরা দৈর্ঘ্য প্রস্থ বেদটাকে আসলে ধরে যে নাই, আসলে শুধুমাত্র তার কি আছে? একটা অবস্থান আছে। এটাকে আমরা কি বলি? বিন্দু বলি। এখন দৈর্ঘ্য প্রস্থ বেদ এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোকে বলা হয় মাত্রা। এই জিনিসগুলো বলা হয় কি? মাত্রা। মাত্রা জিনিসটা কি তাহলে আমরা বুঝে নিই, তাহলে বাকিগুলো আমাদের বুঝতে সহজ হবে। মাত্রা জিনিসটা হচ্ছে যে কোনো একটা বস্তু তার আমরা যত দিক থেকে পরিমাপ করতে পারি সেটা হচ্ছে তার মাত্রা। যেমন একটা সুতা, যদি আপনাদের থেকে একটা সুতা, এখন একটা সুতার আমরা কি পরিমাপ করতে পারি? একটা সুতার আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, সে কতটুকু লম্বা, কিন্তু তার পুরুত্ব কতটুকু, বা হচ্ছে কি সে হচ্ছে কি তার উচ্চতা কতটুকু, এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। দৈর্ঘ্যের তুলনায় পরিমাপ করতে পারি, পারি না যে তা না, কিন্তু দৈর্ঘ্যের তুলনায় এগুলো এতটাই ছোট থাকে যে আমরা এগুলোকে ধরে নিই এগুলো নাই বললেই চলে। তাহলে যেমন এই যে একটা সুতার কথা বললাম, সুতার ক্ষেত্রে আমরা শুধুমাত্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারছি, একটা জিনিস পরিমাপ করতে পারছি। ঠিক আছে? আবার আপনি যদি চিন্তা করেন আপনার বইয়ের একটা পৃষ্ঠা, বইয়ের একটা পৃষ্ঠার কথা যদি চিন্তা করেন, পৃষ্ঠাটা এরকম থাকে। এই পৃষ্ঠার আপনি কি করতে পারেন? এই পৃষ্ঠার আপনি প্রস্থ এবং দৈর্ঘ্য দুই দিক থেকে পরিমাপ করতে পারেন। আজ যদি আপনাকে বলে আপনার নিজের রুমের কথা চিন্তা করতে, তাহলে আপনার নিজের রুমটা হচ্ছে যেরকম একটা বক্স আমরা চিন্তা করি। এটা ধরেন একটা বিস্কিটের বক্স, বা এটা হচ্ছে কি হতে পারে? যে কোনো একটা বক্স হতে পারে। এটা ডিএসএলআর বক্স হতে পারে, এটাতে ইট হতে পারে। এটা দেখেন এই জিনিসটা, বা আপনার নিজের রুমের আপনি কয়টা দিক পরিমাপ করতে পারেন? আপনি 3টা দিক পরিমাপ করতে পারেন। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা প্রস্থ, আর একটা হচ্ছে উচ্চতা। এটার কারণে এই জিনিসটাকে আমরা বলি 3D। এই জিনিসটাকে আমরা কি বলি? 3D। এই ডিটা হচ্ছে ডাইমেনশন, এটাই হচ্ছে মাত্রা। মানে যে কোনো একটা বস্তুকে বা যে কোনো একটা জিনিসকে আমরা যত দিক থেকে কি করতে পারবো? পরিমাপ করতে পারবো। হয় দৈর্ঘ্যের দিকে পরিমাপ করতে পারবো, বা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পরিমাপ করতে পারবো, বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই পরিমাপ করতে পারবো। এই জিনিসগুলোকে বলা হয় কি? ওই বস্তুটার মাত্রা। তো আমরা এখন এখানে দেখতেই পাচ্ছি বিন্দু, বিন্দু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, বেদকে আমরা উচ্চতা বলতে পারি, এই তিনটার কোনো কিছু আমরা পরিমাপ করতে পারি না। এর মানে আমরা কি বলতে পারি? এর মানে আমরা বলতে পারি বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর কোনো মাত্রা নেই। কারণ অত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছু আমরা পরিমাপ করতে পারতেছি না। এটার কারণে আমরা কি বলতে পারি? বিন্দুর কোনো মাত্রা নেই। এটা সবাই খাতায় লিখে ফেলতে পারেন। ঠিক আছে?
এবার রেখা কাকে বলে? রেখা ব্যাপারটা কি? রেখা ব্যাপারটা হচ্ছে এখানে বলেছে যার দৈর্ঘ্য আছে কিন্তু বিস্তার ও বেধ নেই তাকে রেখা বলে। তাহলে রেখা জিনিসটা হচ্ছে মেইনলি আমি যদি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি, অনেকে আপনারা এই ধরনের সংজ্ঞাও করে থাকবেন যে বিন্দু চলার পথকে রেখা বলে। মানে এই একটা বিন্দু, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এরকম করে অনেকগুলো বিন্দু যখন পাশাপাশি বসে চলা শুরু করলো, এই যে বিন্দু যে চলার পথটা, এটাকে আমরা কি বলতে পারি? রেখা বলতে পারি। কিন্তু পরীক্ষার সংজ্ঞা আসলে আপনাদেরকে এটাই লিখতে হবে যে যার দৈর্ঘ্য আছে কিন্তু বিস্তার ও বেধ নেই তাকে কি বলা হচ্ছে? রেখা বলা হচ্ছে। এবং রেখা দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। এই যে আমি বিন্দু যে চলার পথ বললাম, এখন বিন্দুটা যখন চলতে থাকবে সে যদি একই দিকে চলমান থাকে, সে চলার সময় যদি ডানে বামে এদিক সেদিক দিক পরিবর্তন না করে, তখন সেটাকে আমরা বলি সরল রেখা। আর সে চলার সময় যদি সাপের মতো আঁকা বাঁকা করে চলে, এই যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সে সাপের মতো আঁকা বাঁকা করে চলতেছে, সাপের মতো করে আঁকা বাঁকা করে চললে তার মানে কি? সে একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে একবার নিচে, অথবা এরকম হতে পারে একবার ডানে একবার বামে একবার ডানে। এই যে রেখাটা, এই রেখাটা কি করতেছে? ক্ষণে ক্ষণে দিক পরিবর্তন করছে, এটার কারণে এটাকে আমরা কি বলতে পারি? বক্ররেখা বলতে পারি। ঠিক আছে? তাহলে সরল রেখা বক্ররেখা এই দুটো খুবই সহজ জিনিস, এগুলো আমরা ক্লাস 5 কিছু কিছু জিনিস পড়ে এসেছি। ঠিক আছে? এরপর আসছে রেখাংশ। রেখাংশ এটা কিন্তু আমরা এই শব্দটার মধ্যেই বলে দিতে পারতেছি আসলে এটার অর্থটা কি। রেখাংশ এটাকে বলা যায় হচ্ছে রেখার অংশ। রেখার অংশ। দেখেন আমরা যখন একটু আগে রেখা এঁকেছিলাম, রেখাটাকে এঁকেছিলাম এরকম করে দুই দিকে দুইটা তীর চিহ্ন দিয়ে। মানে এই তীর চিহ্ন মানে কি? এই রেখার এই দাগটা এদিকে অসীম পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে যেতে থাকবে, এটা কোনো শেষ নাই। বাম দিকেও সেম, অসীম পর্যন্ত যেতেই থাকবে, এর কোনো শেষ থাকবে না। এই যে তীর চিহ্ন দেওয়ার মানেই হচ্ছে কি, ঠিক আছে? এখন আমি যদি কি করি, এই তীর চিহ্ন দেওয়া উভয় দিকে বর্ধিত করা আছে, এই জায়গার মধ্যে আমি যদি কি করি, এই অংশটা আর এই অংশটাকে যদি কেটে নিই, মাঝখান থেকে এই দুইটা অংশ যদি কেটে নিই, তাহলে এটা একটা প্রান্ত বিন্দু হয়ে গেল, এটা একটা প্রান্ত বিন্দু। এই দুইটা অংশ দিয়ে আমি কি করলাম? এটাকে আবদ্ধ করে দিলাম। তাহলে এই যে অংশটা, এই অংশটাকে রেখা, এই অংশটাকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। বুঝতে পেরেছি? রেখার এই অংশটাকে আমরা কি বলবো? রেখাংশ। তাহলে রেখাংশ সংজ্ঞা বলে কি বলবো? কোন রেখার দুটি বিন্দু চিহ্নিত করলে তাদের দ্বারা সীমাবদ্ধ রেখার অংশকে কি বলা হয়? রেখাংশ। এই যে একটা রেখা থেকে আমরা যদি দুইটা বিন্দু নিই এবং দুইটা বিন্দু দিয়ে একটা অংশকে যদি আবদ্ধ করে দিই, এই নির্দিষ্ট অংশটা, এটাকে আমরা কি বলবো? ওই রেখার একটা অংশ বলবো, এবং তাকে আমরা বলবো কি? রেখাংশ। যে দেখেন এ, এটাকে আমরা এ, এটাকে আমরা বি, এটাকে আমরা সি, এটাকে আমরা ডি বলতে পারি। একটু সরে গিয়েছে। তো এখানে দেখেন এই এদিকে এটা একটা রেখা ছিল, এদিকে এটা একটা রেখা ছিল। আমরা কি করেছি? এখান থেকে এতটুকু পর্যন্ত কেটে নিয়েছি, এটা হচ্ছে এবি রেখাংশ। এখান থেকে এ পর্যন্ত দুইটা বিন্দু দিয়ে আবার কেটে নিলাম, এটা হচ্ছে বিসি রেখাংশ। এখান থেকে এই পর্যন্ত আমরা কেটে নিলাম, এটা হচ্ছে আমার সিডি রেখাংশ। তাহলে এখানে রেখা থেকে আমি কয়টা অংশ কেটেছি? তিনটা অংশ কেটেছি। এরা তিনটা আলাদা 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 প্রত্যেকেই কি একটা একটা করে রেখাংশ। বুঝতে পেরেছি সবাইকে? এবার আসতেছে রেখাংশের অংশটাতে, রেখার এবং রেখাংশের মধ্যে একটা পার্থক্য আমি বলে নিই। আমরা রেখা রেখাংশ রশ্মি এটার পার্থক্য আলাদা করে শিখবো, বাট এখন একটা জিনিস বলে নেই। দেখেন এটা হচ্ছে আমার রেখা আর এটা হচ্ছে আমার রেখাংশ। রেখারও মাত্রা কয়টা? একটা, কারণ এটার আমি শুধু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, কিন্তু এর দৈর্ঘ্যটা কিন্তু কি না? নির্দিষ্ট না। এর দৈর্ঘ্যটা কি না? নির্দিষ্ট না, কারণ এটা অসীম পদ্ধতি চলছে। আমি কখনো বলতে পারবো না 5 মিটারের একটা রেখা। আমি যখন নির্দিষ্ট করে দৈর্ঘ্য বলবো তখন সেটাকে বলবো রেখাংশ, কারণ এই রেখাংশ দুইটা বিন্দু দিয়ে নির্দিষ্ট করে দেওয়া আছে। তাহলে 5 মিটার যখন আমি বলবো, এটা তখন আর রেখা থাকে না, এটা তখন রেখাংশ হয়ে যায়, কারণ আমি নির্দিষ্ট করে রেখাংশের দৈর্ঘ্যটা বলেছি। আর রেখার ক্ষেত্রে কি নাই? নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, এটা দুই দিকে অসীম পূর্ণ চলন, দুইটারই দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য আছে। আবার কি এই রেখাংশেরও দৈর্ঘ্য আছে। ঠিক আছে? কিন্তু রেখার দৈর্ঘ্যটা হচ্ছে অনির্দিষ্ট। রেখার দৈর্ঘ্যটা কি? অনির্দিষ্ট। আর রেখাংশের দৈর্ঘ্যটা হচ্ছে নির্দিষ্ট। দুইটারই মাত্রা একটা একটা করে, এখানে দৈর্ঘ্য পরিমাপ করা যায়, এখানেও দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাহলে মাত্রা একটা, মাত্রা একটা। রেখার ক্ষেত্রে, রেখাংশের ক্ষেত্রে এই যে দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমি এটাকে আবদ্ধ করে দিই, এই বিন্দুগুলোকে বলা হয় প্রান্ত বিন্দু। এই বিন্দুগুলোকে কি বলা হয়? প্রান্ত বিন্দু। তাহলে রেখাংশের ক্ষেত্রে এখানে একটা প্রান্ত বিন্দু থাকে, এখানে একটা প্রান্ত বিন্দু থাকে। রেখাংশের প্রান্ত বিন্দু কয়টি? দুইটি। তো রেখার ক্ষেত্রে কিন্তু কোনো প্রান্ত বিন্দু নাই, কারণ এখানে কোনো শেষ নাই। তো এই অংশটা চলতেছে, এই অংশটাও চলতেছে, তাহলে রেখার ক্ষেত্রে
দৈর্ঘ্যটা নির্দিষ্ট না, এটা অনির্দিষ্ট। রেখাংশের ক্ষেত্রে দৈর্ঘ্যটা নির্দিষ্ট, যেহেতু দুইটা বিন্দু দিয়ে এটাকে ফিক্স করে দেওয়া আছে, আবদ্ধ করে দেওয়া আছে। রেখার ক্ষেত্রে কোনো প্রান্ত বিন্দু নেই, কারণ দুই দিকে তীর চিহ্ন দেওয়া আছে, দুই দিকে অসীম পর্যন্ত চলতে থাকবে। আর রেখাংশের ক্ষেত্রে কি, দুই পাশে দুইটা বিন্দু দিয়ে যেহেতু ফিক্স করে দিচ্ছি, এই দুইটাকে আমরা বলি কি, প্রান্ত বিন্দু। তাহলে রেখাংশের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। রেখাংশের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে এটার আমরা তুলনামূলক রেখা, রেখাংশ, রশ্মির তুলনামূলক বিশ্লেষণ আমরা একটু পরে দেখবো। সমরেখা বিন্দু, এটা দেখার আগে আমরা যে জিনিসটা দেখে ফেলবো সেটা হচ্ছে রশ্মি জিনিসটা কি। রশ্মি জিনিসটা, এটাকে অর্ধরেখাও বলা হয়। রশ্মি জিনিসটাকে কি বলা হয়, অর্ধরেখা। মানে আমি যদি একটা রেখা চিন্তা করি, এই রেখার মাঝখান থেকে যদি আমি কেটে নিই, এই যে অংশটা, একটা পাশ স্থির করে দিয়ে আরেকটা পাশ অসীম পর্যন্ত চলতে থাকবে, এই যে জিনিসটা তীর চিহ্নের মতো দেখতে, এটাকে বলা হয় রশ্মি। দেখো, যদি কোনো রেখাংশের একই প্রান্তবিন্দুর অবস্থান এখানে একই হবে না, একটি হবে। একটি প্রান্তবিন্দুর অবস্থান স্থির থাকে এবং অপর প্রান্তবিন্দুর দিকে একে সীমাহীনভাবে বাড়িয়ে দেওয়া হয়। এই যে দেখো, একটা স্থির এবং অপর প্রান্তবিন্দু সীমাহীনভাবে অসীম পর্যন্ত বাড়ায় দিচ্ছি, এই জিনিসটাকে আমরা বলবো কি, রশ্মি। এখন সীমাহীনভাবে যখন একে বাড়ায় দিব, তাহলে এর দৈর্ঘ্যটা কি নির্দিষ্ট হবে না, তখন এর ক্ষেত্রে আমরা বলতে পারি কি, দৈর্ঘ্যটা হয় অনির্দিষ্ট। এর মাত্রা একটি, কারণ কি, আমরা এটা দৈর্ঘ্য শুধু পরিমাপ করতে পারি। আর এর প্রান্তবিন্দু, রশ্মি রেখাংশের ক্ষেত্রে যেমন প্রান্তবিন্দু ছিল দুইটা, তো রশ্মির ক্ষেত্রে প্রান্তবিন্দু কয়টা, প্রান্তবিন্দু একটি। প্রান্তবিন্দু কয়টি, একটি, কারণ এই যে একটা অংশ স্থির করে দিচ্ছে, বাকিটা তো চলমান আছে, তাহলে এখানে প্রান্তবিন্দু একটি। রেখার ক্ষেত্রে কোনো প্রান্তবিন্দু নেই, আর রেখাংশের ক্ষেত্রে প্রান্তবিন্দু কয়টা, এখানেও এই যে দৈর্ঘ্য অনির্দিষ্ট, রেখারও দৈর্ঘ্য অনির্দিষ্ট, রশ্মিরও দৈর্ঘ্য অনির্দিষ্ট। শুধুমাত্র রেখাংশের দৈর্ঘ্যটা কি নির্দিষ্ট, তিনটেরই দৈর্ঘ্য আছে, কিন্তু শুধুমাত্র রেখাংশটা নির্দিষ্ট। আর এটা সবারই মাত্রা কয়টা করে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। এরপরে আসতেছে, আমরা এখানে একটা অংশ রেখে দিয়ে গেছিলাম সমরেখা বিন্দু। সমরেখা বিন্দু কি, সমরেখা বিন্দু বলতে আমরা বুঝি একই রেখায় অবস্থিত বিন্দু। সমরেখা বিন্দু মানে কি, একই রেখায় অবস্থিত বিন্দু। মানে যেই যেই বিন্দুগুলো একই রেখায় অবস্থান করবে, এদেরকে আমরা সমরেখা বিন্দু বলবো। এখানে বলছে যে সকল বিন্দু একই সরলরেখা অবস্থিত তাদের সমরেখা বিন্দু বলে। দেখেন, এই একটা সরল রেখার মধ্যে থেকে আমি যদি চারটা, পাঁচটা, তিনটা, যতগুলো বিন্দু সিলেক্ট করি না কেন, এই সবগুলো বিন্দু কি আছে, এই সরল রেখা অবস্থিত আছে। এই বিন্দুগুলোকে আমি যদি এ বি সি ডি ই এফ এ মার্কিং করি, এই সবগুলো বিন্দুকে আমি কি বলতে পারবো, সমরেখা বিন্দু বলতে পারবো। মানে সমরেখা মানে একই রেখা, সমরেখা বিন্দু মানে একই রেখায় অবস্থিত অনেকগুলো বিন্দু। যতগুলো বিন্দু থাকবে সবগুলো বিন্দুকে আমরা কি বলতে পারবো, সমরেখা বিন্দু বলতে। ঠিক আছে, এই সমরেখা বিন্দুর সাথে আরেকটা কনফিউজিং একটা পার্ট থাকে, সেটা হচ্ছে সমবিন্দু রেখা। এই যে দেখেন পাশাপাশি দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা হচ্ছে সমরেখা বিন্দু, এই যে সমরেখা বিন্দু, আর একটা হচ্ছে সমবিন্দু রেখা। অনেকেই এই জিনিসটাতে ভুল করে ফেলে, প্যাচ লাগায় ফেলে। সমরেখা বিন্দু কি আর সমবিন্দু রেখা কি। সমরেখা বিন্দু হচ্ছে, আমি অলরেডি বলেছি, একই রেখার বিন্দু। আর সমবিন্দু রেখাটা হচ্ছে একই বিন্দুতে রেখা। মানে দুইটার থেকে বেশি রেখা যদি কি করে, একটা বিন্দু দিয়ে অতিক্রম করে। এখানে যেমন এ বি একটা রেখা, সি ডি একটা রেখা, ই এফ একটা রেখা, এই যে দেখেন তিনটা হয়ে গেছে। দুইটা থাকলে কিন্তু হবে না, তিনটা যদি থাকে, তিনটা যদি কি থাকে, সরল রেখা একই বিন্দু দিয়ে ছেদ করে চলে যায়, বা তিনটার থেকে বেশি, এখানে বলে দিচ্ছে যদি দুইটির অধিক রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে রেখাগুলোকে উক্ত বিন্দুর সমবিন্দু বলা হয়। মানে কি, এই রেখাগুলোকে বলবো সমবিন্দু রেখা। আর এখানে কি বলেছিলাম, বিন্দুগুলোকে বলেছিলাম সমরেখা বিন্দু। একই রেখায় বিন্দু, একই বিন্দুতে রেখা। এই অংশটা সবাই একটু খেয়াল রাখবেন, এই অংশটা সবারই কি হয়ে যায়, কনফিউশন চলে এসে পরীক্ষায় হলে এসে ভুল করে। সমরেখা বিন্দু দিলে সমবিন্দু রেখা লেখা, সমবিন্দু রেখা বলে সমরেখা বিন্দুর অংশটা লিখে দিয়েছে। ঠিক আছে, আশা করি এটা সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আমাদের আর বেশি কোনো কিছু নাই এখানে। রেখাংশের দৈর্ঘ্য, এই যে আমরা যে ধরো যে কোনো একটা রেখা টানলাম, এই একটা রেখা আমি টানলাম, রেখাংশ। এই রেখাংশ টানার পরে আমি যদি এটা দৈর্ঘ্য পরিমাপ করি, আমি কি করবো, আমি একটা স্কেল ধরবো এখানে,
ধরে দেখবো যে এই বিন্দুটি স্কেলে কোন বরাবর গেছে, মানে কি এই বিন্দু এবং এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা আমি পরিমাপ করব। এখন এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুকে কি বলা হচ্ছে? প্রান্ত বিন্দু। মানে একটা রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে এই দুইটা প্রান্ত বিন্দুর দূরত্বের কি, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু, এই দুইটা প্রান্ত বিন্দুর মধ্যকার যে দূরত্ব, এটাই হচ্ছে রেখাংশের কি দৈর্ঘ্য, এবং এটা নির্দিষ্ট দৈর্ঘ্য। কোন রেখাংশের প্রান্ত বিন্দুর দূরত্বকে রেখাংশের দৈর্ঘ্য বলে, এবং রেখাংশের দৈর্ঘ্যটা কি নির্দিষ্ট। আর অন্তস্থ বিন্দু কি, এই প্রান্ত বিন্দু দুইটা বাদে রেখাংশের ভিতরে যদি আমরা কোনো একটা বিন্দু নিই, যে কোনো একটা বিন্দু নিলে সেটাকে আমরা রেখাংশের অন্তস্থ বিন্দু বলতে। তাহলে রেখাংশের দৈর্ঘ্যটা কি, প্রান্ত বিন্দু দুইটার মধ্যকার দূরত্ব, আর অন্তস্থ বিন্দু এই দুইটাকে বলি আমরা প্রান্ত বিন্দু। প্রান্তের মধ্যে শেষ জায়গায় যে দুইটা বিন্দু থাকে এটা হচ্ছে প্রান্ত বিন্দু, আর মাঝখানের দিকে যে বিন্দুগুলো থাকে এগুলো হচ্ছে কি অন্তস্থ বিন্দু। ঠিক আছে, এটা গেল রেখাংশের অন্তস্থ বিন্দু, রেখাংশের দৈর্ঘ্য। লাস্ট এই পেজে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে পরস্পরছেদী রেখা। পরস্পরছেদী রেখা হচ্ছে, আমরা একটু আগে সমবিন্দু রেখা যেটা বলেছিলাম, দুইটির অধিক রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে উক্ত বিন্দুগুলোকে, উক্ত বিন্দু সহ রেখাগুলোকে কি বলে, উক্ত বিন্দু সমবিন্দু। আর পরস্পরছেদী রেখা হচ্ছে যখন দুইটা সরলরেখা একটা রেখা ছেদ করবে। এখানে একটু উপরে ঠিক আছে, আপনাদের শীটে আশা করি ঠিক আছে। দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এই সরলরেখা দুটিকে আমরা পরস্পরছেদী সরলরেখা বলতে। বুঝাতে পেরেছি সবাইকে? আশা করি বুঝাচ্ছেন। এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কোচিং এ নেক্সট জ্যামিতির উপর আরো 3টা ক্লাস থাকবে, ওই ক্লাসগুলোতে সলভ করে নিন। ঠিক আছে, এরপর আসছে তল। তল জিনিসটা কি? তল জিনিস হচ্ছে, আমি আপনাকে ওই যে শুরুতে একটা সুতা, একটা বইয়ের পৃষ্ঠা আর আপনার রুম নিয়ে তুলনা করেছিলাম না? এই আপনার বইয়ের পৃষ্ঠার ক্ষেত্রে কি বলেছে, আপনার বইয়ের বা খাতার একটা পৃষ্ঠার ক্ষেত্রে সেখানে কি থাকে, সেটার একটা দৈর্ঘ্য থাকে, সেটার আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, সেটার আমরা প্রস্থ পরিমাপ করতে পারি। তাহলে যা দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলি, তল। প্রত্যেক ঘন পদার্থের উপরিভাগকে তল বা পৃষ্ঠ বলে। যে কোনো একটা ঘন পদার্থ, আপনার রুমের একটা দেয়াল, একটা পাশের দেয়ালটা হয়ে যাবে একটা তল। আপনার রুমে কয়টা তল আছে তাহলে চিন্তা করে দেখবেন, উপরে একটা, নিচে একটা, ডানে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা, মোট 6টা তল। এই 6টা তল মিলেই কি হচ্ছে, একটা ঘনবস্তুর আকৃতি দিচ্ছে। ঠিক আছে, তো এখানে আমরা তলের সংজ্ঞা বললে এইভাবে লিখবো না, আমরা তলের সংজ্ঞা বললে লিখবো যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তাকেই কি বলে, বা যার দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করা যায় তাকেই কি বলে, তল বলেছে। তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই। তলের দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু বেধ নেই। তল দুই প্রকার, সমতল, বক্রতল। এই জায়গাটাতে বলার আগে আমি বলে নেই যে তলের মাত্রা থাকে, তলের মাত্রা থাকে দুইটি। তলের মাত্রা কয়টি? দুইটি। এটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা জিনিস আমি পরিমাপ করতে পারতেছি, তাহলে তার মাত্রা কয়টা হবে? দুইটি। সমতল, সমতলটা কি? যে তলের উপরিভাগ সমান। যেমন আপনাকে একটু আগে আপনার রুমের দেয়ালের কথা বলেছি, রুমের দেয়ালগুলো কি দেখবেন সমান করে থাকে, একদম সমান সোজা সোজা, এরকম থাকলে সেটা সমতল। আর রুমের দেয়ালটা যদি উঁচা নিচা থাকে তখন সেটাকে আমরা কি বলবো, যে অসমতল বা বক্রতল। বক্রতলেরও অনেক উদাহরণ আছে, সমতলেরও অনেক উদাহরণ আছে। বক্রতলের একটা উদাহরণ আমরা বলতে পারি আমাদের মাথা, পৃথিবীর উপরিভাগের তল যেটা, ফুটবলের উপরিভাগের তল, এই যে রাস্তার উপরিভাগ, ফুটবলের উপরিভাগ, এগুলো সবই অসমতলের মধ্যে পড়ে। এই সমতল অসমতল লেস ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় খুব কম আসে। ঠিক আছে, ঘনবস্তু নিয়ে আমরা ডিটেলসে সামনে অ্যাডভান্স ক্লাস আরো অনেক করবো। এখন জাস্ট একটু বেসিক আইডিয়া দিচ্ছে, সেটা হচ্ছে ঘনবস্তুটা কি, যে পদার্থের দৈর্ঘ্য প্রস্থ বেধ আছে, যার দৈর্ঘ্য প্রস্থ, যেটা আপনার রুমের কথা বলেছিলাম, আপনার রুমে একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে, মানে আপনি এই 3টা জিনিস পরিমাপ করতে পারবেন। এটার কারণে এটাকে আমরা কি বলতে পারবো, ঘনবস্তু। এই ঘনবস্তুর মধ্যে অনেক প্রকারভেদ আছে, আয়তাকার ঘনবস্তু, বেলন, মোচক, পিরামিড শেপ, অনেক কিছু আছে। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো, এগুলো নিয়ে অঙ্ক আসতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত আমাদের ওইদিকে যাওয়া দরকার। আপাতত ঘনবস্তু সম্পর্কে বলে আমরা কি বলবো, শুধুমাত্র বলবো যার দৈর্ঘ্য প্রস্থ ও বেধ আছে তাকেই কি বলা হচ্ছে, ঘনবস্তু বলা হচ্ছে। সেতুটুকু। এরপর কোণ। কোণটা কি, দুটি সরলরেখা কোনো বিন্দুতে মিলিত হলে ওই বিন্দুতে কোণ উৎপন্ন হয়। এটা একটা সহজ একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যে এই যে এখানে যদি আমি একটা রশ্মি টানি, দুইটা রশ্মি টানি, এই যে এখান থেকে এদিকে একটা রশ্মি টানলাম, এই সেম বিন্দু থেকে আমি আরেকটা রশ্মি অন্য ভিন্ন একটা দিকে টানলাম, এই দুইটার মধ্যবর্তী
এই দুইটা রশ্মির মধ্যবর্তী যে কৌণিক দূরত্বটা, এই কৌণিক দূরত্বটাকে আমরা কি বলতে পারি? কোণ বলতে পারি। এই কোণের মধ্যে এই যে এই রশ্মিগুলোকে, এগুলো বলা হয় কোণের বাহু বা ভুজ। আর এই যে বিন্দুটা, দুইটা রশ্মির এই যে একটা কমন বিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু, এই দুটো হচ্ছে বাহু বা ভুজ। এই বাহু বা ভুজ, একটা কোণের দুইটা বাহু বা ভুজ থাকে। এই দুইটা বাহু বা ভুজের মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে কি বলা হচ্ছে? কোণ বলা হচ্ছে, কৌণিক দূরত্ব। এই যে কৌণিক দূরত্ব, এটা আমরা চাঁদার মাধ্যমে বা প্রোটেক্টরের মাধ্যমে পরিমাপ করি। এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি ক্লাসে দেখা দেওয়া হবে কিভাবে আমরা কোণ পরিমাপ করি, কোণের ডিগ্রি পরিমাপ করি। ঠিক আছে, তাহলে এটা আমি ক্লিয়ার করে দিই। সন্নিহিত কোণ, সন্নিহিত কোণের কনসেপ্টটা অনেকে বুঝতে পারে না। সন্নিহিত কোণটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, সন্নিহিত কোণটা আমি বুঝিয়ে দিচ্ছি, একটু সবাই এই অংশটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি একটা রশ্মি টানলাম, দুইটা রশ্মি টানলাম, তিনটা রশ্মি টানলাম। ঠিক আছে, তিনটা রশ্মি টানলাম। এই তিনটা রশ্মি এখানে মোট কয়টা কোণ উৎপন্ন করলো আমি একটু মার্ক করে দিই। এখানে হচ্ছে যে এই জায়গায় একটা কোণ উৎপন্ন করলো, আবার এই জায়গায় আরেকটা কোণ উৎপন্ন করলো। তাহলে মোট কয়টা কোণ উৎপন্ন করলো? দুইটি। এখন দেখেন তো, এই দুইটা কোণের যদি আমি শীর্ষবিন্দুর কথা চিন্তা করি, এই দুইটা কোণের শীর্ষবিন্দুকে, এই দুইটা কোণের শীর্ষবিন্দু হচ্ছে এটা। আর এই দুইটা কোণের একটা সাধারণ বাহু আছে। এই দুইটা কোণের একটা সাধারণ বাহু কোনটা দেখো তো? এই যে এই কোণের বাহু এটা, সরি, এই কোণের বাহু হচ্ছে এটা আর এটা। এই কোণের বাহু হচ্ছে কি? এই কোণের বাহু হচ্ছে এটা এবং এটা। তাহলে এই মাঝখানের বাহুটা দুইটা কোণের মধ্যেই পড়তেছে না? তাহলে এই বাহুটাকে আমরা কি বলতে পারি? এই বাহুটাকে আমরা সাধারণ বাহু বলতে পারি। যে বাহুটা আমার এই পাশের কোণের সাথেও আছে, এই পাশের কোণের সাথেও কি? তাহলে এবার আমরা পড়ি কি? এবার আমরা সংজ্ঞাটা পড়ি। এবার আমরা সংজ্ঞাটা পড়ি। সংজ্ঞাটা পড়লে দেখবেন এখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি কি কি বলেছি এগুলো একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, এখানে তিনটা রশ্মি দিয়ে আমি দুইটা কোণ উৎপন্ন করেছি। দুইটা কোণের শীর্ষবিন্দু হচ্ছে এই বিন্দুটা। ঠিক আছে, এবং দুইটা কোণের মধ্যে যে বাহুটাই উপস্থিত সেটা হচ্ছে মাঝখানের বাহুটা। এখন দেখো, দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে। যে এরকম দুইটা কোণের যদি কি থাকে, একটা শীর্ষবিন্দু এবং একটা সাধারণ বাহু থাকে, এবং কোণ দুইটি ওই সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে। দেখেন তো, এই সাধারণ বাহুর বাম পাশে একটা কোণ আছে, ডান পাশে একটা কোণ আছে। এই বিপরীত দিকে যদি অবস্থান করে তাহলে এদেরকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ বলবো। এদেরকে আমরা কি বলবো? সন্নিহিত কোণ। আমি আবার বলতেছি, এখানে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সাধারণ প্রান্তবিন্দু হচ্ছে এটা, শীর্ষবিন্দু, প্রান্তবিন্দু না, সরি, শীর্ষবিন্দু। এই একটা দুইটা কোণের যদি শীর্ষবিন্দু একটা হয় এবং তাদের একটা সাধারণ বাহু থাকে, এবং কোণ দুইটা কি করে? সাধারণ বাহুর বিপরীত দিকে, একটা বাম দিকে আর একটা ডান দিকে এরকম ভাবে অবস্থান করে, তাহলে এই কোণ দুইটাকে আমরা কি বলতে পারি? সন্নিহিত কোণ বলতে পারি। তাহলে এই দুই কোণটাকে আমরা মার্ক করতে পারি কি কি দিয়ে? দেখেন তো, আমি করলাম কি, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটা সি, এটা ডি। তাহলে এখানে দুইটা কোণ আসলো কি, একটা হচ্ছে এ বি সি কোণ, কোণ এ বি সি, আর আরেকটা হচ্ছে সি বি ডি, সি বি ডি। এই দুইটা পরস্পর কি হবে? এখানে সন্নিহিত কোণ। বুঝাতে পেরেছি সবাইকে? আশা করি বুঝাতে পেরেছি। এরপরে হচ্ছে কি বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে যে দুইটা পরস্পরচ্ছেদী সরলরেখা একটা আরেকটাকে ছেদ করলে এখানে যেই কোণগুলো উৎপন্ন হয় জোড়া জোড়া, এটা একটা বিপ্রতীপ কোণ, এটা একটা বিপ্রতীপ কোণ। এটা আপনারা ক্লাস 5 এ পড়েছেন, এটা নিয়ে বেশি সময় নষ্ট করব না। এই কোণের বিপ্রতীপ কোণ হবে এই পাশের কোণটা, এই কোণের বিপ্রতীপ কোণ হবে এই পাশের। ঠিক আছে, যে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদেরকে একটি অপরটি বিপ্রতীপ কোণ হলো এটা। এবার হচ্ছে সমকোণ। সমকোণটা হচ্ছে একটি সরলরেখা আরেকটি সরলরেখার উপর দণ্ডায়মান হলে, এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, নিচে একটা সরলরেখা দেওয়া আছে, এর উপর যদি আরেকটা সরলরেখা লম্ব ভাবে থাকে, তাহলে এখানে যে দুইটা কোণ উৎপন্ন হলো না, এদিকে একটা এদিকে একটা, এই দুইটা কোণ প্রত্যেকে 90 ডিগ্রি সমান হয়। এই দুইটা কোণ প্রত্যেকে 90 ডিগ্রি সমান হয়, এবং এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা সমকোণ বলি। প্রত্যেকটাই কি একটা একটা করে
সমকোণ। অনেকে লিখে 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। এই সংজ্ঞা পরীক্ষার হলে না লেখার চেষ্টা করবে। 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে, এটা লিখলে এটা খুব সস্তা হয়ে যায়। ক্লাস 6 এ উঠছেন, একটু এলাবোরেটলি লেখার চেষ্টা করবেন যে এখানে যেভাবে বলেছে যে একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হলে বা লম্ব ভাবে থাকলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদেরকে আমরা কি বলতে পারি, প্রত্যেকটিকে এক সমান কোণ করে। তারপরে আসবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণটা হচ্ছে এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতম কোণকে সূক্ষ্মকোণ বলে। মানে কি, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলবো, সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে ছোট কোণ মানে কি, এই 1 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি বা 89.5 ডিগ্রি বা 89.9 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে একটু ছোট, সেটাই হয়ে যাবে সূক্ষ্মকোণ। ঠিক আছে। আর স্থূলকোণটা কি, এক সমকোণ থেকে বড়, মানে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এরকম কোণকে আমরা কি বলি, স্থূলকোণ বলি। এই যে দেখেন, এটা হচ্ছে কি 90 ডিগ্রি, এই বরাবর হচ্ছে 90 ডিগ্রি। আমি একটু মার্ক করে দিই, এইটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে যদি আমি কি করি, এই বিন্দু বরাবর একটা লম্ব টানি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এদিকে যদি টানি তাহলে এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট যে কোণটা থাকবে সেটাকে আমরা কি বলবো, স্থূলকোণ। 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মাঝখানে, ঠিক আছে, 180 ডিগ্রির মাঝখানে যে কোণটা থাকবে সেটাকে আমরা কি বলবো, স্থূলকোণ। এরপরে যেটা আসে সরল কোণ। সরল কোণ হচ্ছে দুই সমকোণের সমান, 180 ডিগ্রির সমান কোণকেই সরল কোণ বলবো। এখানে আর এক্সট্রা কোনো কিছু নেই। আমরা যখন শীটের মধ্যে আপনারা দেখবেন কিছু প্রয়োজনীয় তথ্য আছে, শূন্যস্থান আছে, তখন আমরা পড়ার সময় সরল কোণ নিয়ে অনেকগুলো প্রশ্ন থাকে, সেগুলো আমরা তখন দেখবো আস্তে আস্তে। ঠিক আছে, এখন আপাতত মনে রাখবেন কি, দুই সমকোণের সমান কোণকে কি বলা হয়, সরল কোণ বলা হয়। এবং সরল কোণ সমান কত ডিগ্রি, 180। প্রবৃত্ত কোণ হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি অপেক্ষা বড় তো চার সমকোণ অপেক্ষা ছোট। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা বিন্দু নিই, এই একটা বিন্দু নিলাম আমি, এই একটা বিন্দুতে আমরা মোট 360 ডিগ্রি পাই যে কোনো একটা বিন্দুতে। এখন আমি এখানে একটা এরকম একটা কোণ আঁকলাম। এখন এই কোণের মান, এই পাশের যে কোণের মানটা থাকবে এটা কিন্তু স্থূলকোণ, মানে এটা হাইয়েস্ট 180 থেকে ছোটই হইতে হবে, এটাকে 120 আমি ধরে নিলাম, স্থূলকোণ 130 ডিগ্রি। তো আমি প্রবৃত্ত কোণটা কোথা থেকে পাবো, প্রবৃত্ত কোণটা হবে এর বিপরীত পাশে যে একটা কোণ আছে উল্টা দিকে, এই উল্টা দিকের কোণটাকে আমরা পড়বো। যেমন এটা যদি 130 ডিগ্রি হয়, এই বিন্দুতে মোট আছে 360 ডিগ্রি, তো 360 থেকে 130 বিয়োগ করে দিলে কত থাকে, 230 থাকে। তার মানে কি, এই বিপরীত পাশে কোণটার মান কত ডিগ্রি, 230 ডিগ্রি। এই কি হলো, 180 থেকে বড় আর 360 থেকে ছোট হলো না, এটাকে আমরা বলবো প্রবৃত্ত। এই প্রবৃত্ত কোণ আঁকার সময় যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এভাবে আঁকতে পারেন, বা আমি যেভাবে আঁকলাম এভাবে আঁকতে পারেন, বা আরো একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রবৃত্ত কোণ আঁকার আরো একটা প্রসেস হচ্ছে কি, এই যে এভাবে আমি একটা দাগ টানবো, এই বিপরীত দিকে এই বরাবর টানলে তো এটা 180 ডিগ্রি হয়ে গেল। এই বরাবর 90 ডিগ্রি, যে দেখেন 0 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়তে 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 90 ডিগ্রি, 91, 92, 93, 94, 95 করে এখানে পর্যন্ত আসবে 180 ডিগ্রি। এর থেকে পরে গেলে তো 181, 82, 83 এদিকে চলে আসলো। তাহলে এদিকে গেলে আমার কি হয়ে গেল, কোণের মানটা 180 থেকে বড় হয়ে গেল, এবং এই বরাবর আবার চলে আসলে 360 ডিগ্রি। এই বরাবর আসলে তো কোনো কোণই হবে না, এর থেকে ছোটই রাখতে হবে। তা আমি ছোট এদিকে রাখলাম, রাখার পরে তাহলে এটা কি হয়ে গেল, এই যে এই অংশটা কি হয়ে গেল, 180 থেকে বড় হয়ে গেল না, তো এটাকে আমরা প্রবৃত্ত কোণ বলতে। ঠিক আছে, নেক্সট আসছে পূরক কোণ আর সম্পূরক কোণ। এই পূরক কোণ আর সম্পূরক কোণের পার্টটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় একটা থাকবে এখান থেকে, এটা মোটামুটি 100% শিওর থাকেন যে পরীক্ষায় এখান থেকে একটা থাকবে। পূরক কোণটা কি, আমরা দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি পাই, যে কোনো দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাদেরকে একটা পূরক কোণ। যেমন একটা কোণ যদি 60 ডিগ্রি হয় আর একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, এদের যোগফল কত, 90 ডিগ্রি না? এই 60 ডিগ্রিটাকে আমরা বলতে পারি 30 ডিগ্রির পূরক কোণ, 30 ডিগ্রিটাকে আমরা বলতে পারি, সরি 60 ডিগ্রিটাকে বলতে পারি 30 ডিগ্রির পূরক কোণ, আর 30 ডিগ্রিটাকে বলতে পারি 60 ডিগ্রির পূরক কোণ। ধরেন আমি একটা ছবি এঁকে বুঝাই আপনাদের। ধরেন এখানে আমি একটা টানলাম এভাবে, আর এটার উপর লম্ব টানলাম, তাহলে এটা কি হয়ে গেল, একটা কোণের মান 90 ডিগ্রি। আমি এর মাঝখানে আরেকটা রেখা টানলাম, রেখা টানলেই তখন কি হয়ে যাবে, এখানে কোণ হয়ে যাবে কয়টা, দুইটা। এবং এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হয়ে যাবে, অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ আমি এঁকেছি তো 90 ডিগ্রি। তো এখানে একটা যদি কি হয় 50 ডিগ্রি হয়, আরেকটা হয়ে যাবে 40 ডিগ্রি। একটা যদি 60 ডিগ্রি হয় আরেকটা হয়ে যাবে 30 ডিগ্রি। একটা যদি 45 ডিগ্রি হয় আরেকটা হয়ে যাবে 45 ডিগ্রি।
এই 50 ডিগ্রি হচ্ছে 40 ডিগ্রি পুরোক্ষণ, আবার এই 40 ডিগ্রি হচ্ছে 50 ডিগ্রি পুরোক্ষণ, একটা আরেকটার উপর নির্ভরশীল। 60 ডিগ্রিটা হয়ে যাবে 30 ডিগ্রি পুরোক্ষণ, আবার 30 ডিগ্রিটা হয়ে যাবে 60 ডিগ্রি পুরোক্ষণ। এখন আপনাকে যদি বলা হয় 55 ডিগ্রি এর পুরোক্ষণ কত, আপনি কি করবেন? 90 থেকে 55 বিয়োগ করে দিবেন, 35 ডিগ্রি, এটাই হচ্ছে 55 ডিগ্রি পুরোক্ষণ। আবার ভাইস ভার্সা, আপনাকে বলো 35 ডিগ্রি এর পুরোক্ষণ কত, আপনি কি করবেন? 90 ডিগ্রি থেকে ওই 35টাকে মানে, কারণ দুইটা কোণের যোগফল তো 90 ডিগ্রি হবে। তো একটা যদি 35, আরেকটা কি করবো? 90 থেকে ওই 35 বিয়োগ করে দিব, 55 ডিগ্রি। সেটাই 55 ডিগ্রি এর পুরোক্ষণ 35 ডিগ্রি, 35 ডিগ্রি এর পুরোক্ষণ কত ডিগ্রি? সম্পূরকোণ হচ্ছে পুরোক্ষণের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, সম্পূরকোণের ক্ষেত্রে এই দুইটা কোণের যোগফল জাস্ট 180 ডিগ্রি, এটা ছাড়া কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে সম্পূরকোণের ছবিটা আমি কিভাবে আঁকবো? এই যে দেখেন, এদিকে একটা রেখা টানলাম, রশ্মি টানলাম, এটা একদিকে গেল, এর বিপরীত দিকেই যখন আমি আরেকটা রশ্মি টানবো, তাহলেই তো এখানে 180 ডিগ্রি হয়ে গেল, মোট 180 ডিগ্রি হলো। আমি যদি এখন এখান থেকে আরেকটা রশ্মি যদি এদিকে টেনে দিই, তাহলে এখন এখানে কয়টা কোণ উৎপন্ন হলো? মোট 3টা কোণ উৎপন্ন হলো, 2টা কোণ উৎপন্ন হলো, এখানে একটা, এখানে। এটা 120 ডিগ্রি আসলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি, এটা 110 ডিগ্রি আসলে এটা হয়ে যাবে 70 ডিগ্রি, কারণ দুইটার যোগফল 180 ডিগ্রি। একটার মান আপনাকে দেওয়া থাকলে আপনি 180 ডিগ্রি বিয়োগ করে দিয়ে আরেকটা সম্পূরকোণের মান বের করতে পারবেন। যেমন পুরোক্ষণে আপনি কি করেছেন? 90 ডিগ্রি থেকে বিয়োগ করে বের করেছেন, সম্পূরকোণে কি করবেন? 180 ডিগ্রি থেকে বিয়োগ করে করবেন, এতটুকুই পার্থক্য, আর কোনো কিছু না। তো আপনাকে যদি বলে 75 ডিগ্রি কোণের সম্পূরকোণ কত ডিগ্রি, আপনি কি করবেন? 180 ডিগ্রি থেকে এটাকে মাইনাস করবেন 105 ডিগ্রি। আবার আপনাকে যদি বলে 105 ডিগ্রির সম্পূরকোণ কত ডিগ্রি, আপনি কি করবেন? 180 ডিগ্রি থেকে এই 105 ডিগ্রি বিয়োগ করে দিবেন, আসবে কত ডিগ্রি? 75। শেষ, এতটুকুই অ্যান্সার। তো আমরা মেইনলি ক্লাসে এতটুকু পর্যন্তই পড়েছিলাম। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা চতুর্ভুজ এবং বৃত্ত, ত্রিভুজ, এই তিনটা জিনিস কভার করবো মেইনলি। আপাতত আমি আপনাদেরকে বলেছিলাম যে রেখা, রশ্মি, এটা নিয়ে আমি কি করে দিব? পার্থক্য লিখে দিব। তো আমি পার্থক্যটা একটু এখানে লিখে দেই আপনাদেরকে, আপনারা খাতায় এটা আলাদা করে তুলে নিতে পারবেন। ঠিক আছে, একটা পার্থক্য, দুইটা পার্থক্য থাকবে, তিনটা পার্থক্য থাকবে, এখানে আমি দেখবো রেখা নিয়ে, মাঝখানেরটা হবে রশ্মি নিয়ে, আর ওই পাশেরটা হবে কি? রেখাংশ। ঠিক আছে, তাহলে আমি লিখে দিচ্ছি, সবাই এটা খাতায় তুলে নেবেন। এখানে হচ্ছে রেখা, এখানে হচ্ছে রশ্মি, আর এখানে হচ্ছে রেখাংশ। তো রেখার কি, আমি যদি দৈর্ঘ্যের কথা চিন্তা করি, রেখার দৈর্ঘ্যটা কি? অনির্দিষ্ট। ঠিক আছে, রশ্মিরও দৈর্ঘ্যটা কি? অনির্দিষ্ট। আর রেখাংশের দৈর্ঘ্যটা কি? নির্দিষ্ট। এটা হচ্ছে একটা পার্থক্য। ঠিক আছে, তারপর হচ্ছে আমি যদি প্রান্তবিন্দুর কথা চিন্তা করি, প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু, রেখার প্রান্তবিন্দু নেই, রশ্মির প্রান্তবিন্দু কয়টা? একটা। এই যে রশ্মি আমি কিভাবে আঁকি? এভাবে আঁকি, তাহলে প্রান্তবিন্দু একটা। আর রেখাংশের প্রান্তবিন্দু কয়টা? দুইটা। ঠিক আছে, আর যদি আমি মাত্রার কথা চিন্তা করি, মাত্রা হচ্ছে কি? সবারই মাত্রা একটি করে। সবারই মাত্রা কয়টি করে? একটি করে, কারণ সবারই আমি শুধুমাত্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, অন্য কোনো কিছু পরিমাপ করা পসিবল। ঠিক আছে, তাহলে এই অংশটা আপনারা চাইলে খাতায় তুলে নিতে পারেন। মেইনলি আমরা প্রথম ক্লাসে এই জিনিসটাই পড়ে গেছি। ক্লাসে আর একটু হয়তো বা স্লোলি পড়ানো হয়, যেহেতু এখানে আসলে আপনারা কেউ নেই, আমি শুধুমাত্র রেকর্ডিং করতেছি, তাই আমি এখানে একটু দ্রুত এগিয়েছি। সবাই রেকর্ডিংটা দেখবেন, এবং হচ্ছে কি, যদি কোনো সমস্যা থাকে ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।